পরিবার নিয়ে ট্রেনের জার্নি তো সবসময় বেশ দারুণ আর রিল্যাক্সিং হয়ে থাকে, তাই না? কিন্তু একবার ভাবা যাক, একটা ট্রেন টানেলের ভেতর ঢুকল আর বের হওয়ার সময় দেখা গেল পেছনের আস্ত একটা বগি গায়েব, জাস্ট উধাও। ওই বগি আর সেখানে থাকা মানুষগুলো কোথায় গেল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা গা ছমছমে রুদ্ধশ্বাস রহস্যের গভীরে ডুব দিতে যাচ্ছি। আমরা কথা বলছি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া দ্য ট্রেন টু ডেথ মুভিটা নিয়ে। এর পেছনের ভয়ঙ্কর সত্যিটা আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। তো চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর এক্সপ্লেনার। যে কোনো গল্পেরই তো একটা শুরু থাকে, রাইট? আর আমাদের এই গল্পের শুরুটা হয়েছে মানুষের অন্ধ লোভ থেকে। একটা জঙ্গলে দেদারসে গাছ কেটে আগুন জ্বালিয়ে নতুন রেললাইনের পাত বসানোর কাজ চলছিল। ঠিক তখনই রমত নামের এক লোক এসে অফিসারদের ওয়ার্নিং দেয়। সে বলে, গাছ কাটা বন্ধ না করলে তাদের এমন শাস্তি হবে যা মৃত্যুচ্ছেও ভয়ঙ্কর, আর টাকা বা ঈশ্বর কেউই তাদের বাঁচাতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? তারা উল্টে তাকে তাড়িয়ে দেয়। আর এর রেজাল্ট? ওই রাতেই কিছু শ্রমিক যখন কাজ করছিল, টানেলের ভেতর থেকে হঠাৎ পাথর পড়ার আওয়াজ আসে, আর এক ভয়ঙ্কর আত্মা তাদের উপর অ্যাট্যাক করে বসে। কথাগুলো কিন্তু একদমই ফাঁকা বলি ছিল না। এরপর আসা যাক মূল সেটিংসে। ততদিনে সানকারা নতুন চকচকে স্টেশনটি তৈরি হয়ে গেছে। এখানকার লিডার বারা আর ইনভেস্টার্সদের রিপ্রেজেন্টেটিভ সন্তোষ মিলে এই মেগা প্রজেক্টটা নিয়ে কাজ করছে, যাতে এলাকায় বিশাল একটা ট্যুরিজম ব্যবসা শুরু করা যায়। এই সানকারা রিসোর্ট পর্যন্ত ট্রেনে যেতে সময় লাগবে পাক্কা 7 ঘণ্টা। কিন্তু এই চকচকে প্রজেক্টের পেছনের অন্ধকার দিকটা তখনই সামনে আসে যখন কিছু নারী স্টেশনে এসে তাদের নিখোঁজ স্বামীদের খুঁজতে শুরু করে। এই নিখোঁজ মানুষগুলো কারা? এরা হলো ওই রেল লাইন বসানোর শ্রমিক। কিন্তু বারা নিজের প্রফিটের কথা ভেবে এই উদাও হয়ে যাওয়ার ঘটনাগুলো পুরোপুরি ধামাচাপা দিয়ে দেয়। এখন চলুন দেখি এই অভিশপ্ত ট্রেনে কারা কারা উঠছে। আমরা দেখতে পাই পূর্ণমা আর তার বোন কেমকে, যারা একটা সুন্দর ছুটির আশায় এই ট্রেনে উঠেছে। সাথে আছে ফটোগ্রাফার আদম আর এক ধনী পাবলিশার কাপল, যারা তাদের সব টাকা ব্যাগে নিয়ে ট্র্যাভেল করছে। আর ইকোনমি ক্লাসে আছে রামলা নামের একদম সাধারণ একজন যাত্রী। কিন্তু জার্নির শুরুতেই একটা অদ্ভুত টেনশন তৈরি হয়। ইকোনমি ক্লাসে বসা রামলা হঠাৎ করেই ট্রেনের ভেতর দার্তো নামের এক নিখোঁজ শ্রমিকের আত্মাকে দেখতে পায়, যেটা জাস্ট চোখের পলকে আবার মিলিয়েও যায়। এখান থেকেই মূলত একটা ক্লিয়ার হিন্ট পাওয়া যায় যে এই ট্রেনে এমন কিছু একটা আছে যা কোনোভাবেই স্বাভাবিক নয়। বাইরে থেকে পূর্ণমাকে দেখে একদম ফিট আর সুস্থ মনে হলেও তার জীবনের আড়ালে কিন্তু একটা মর্মান্তিক সত্যি লুকিয়ে আছে। সে বোনের সাথে দারুণ সময় কাটাচ্ছে ঠিকই, কিন্তু এর মধ্যেই ট্রেনের ভেতর তার ডাক্তারের একটা ফোন আসে। ডাক্তার জানায় যে পূর্ণমার লিভার ক্যান্সারের সার্জারি ফেল করেছে, আর ক্যান্সার পুরো শরীরে স্প্রেড করে গেছে। মানে সে একদম মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কিন্তু পূর্ণমা চায় না তার বোন এই চরম সত্যিটা জানুক। এই পয়েন্টটা একটু ভালো করে মাথায় রাখা জরুরি, কারণ গল্পের একদম ক্লাইম্যাক্সে গিয়ে এই মর্মান্তিক সিক্রেটটাই পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেবে। এরপরই শুরু হয় আসল নাইটমেয়ার। ট্রেনটা যখন ওই অভিশপ্ত এলাকায় ঢোকে, চারপাশের পরিবেশ পুরো বদলে যায়। প্রথম টানেলটা পার হওয়ার সময় বুম, ট্রেনের ৫ নম্বর বগিটা একদম উধাও হয়ে যায়। শুধু তাই না, কন্ট্রোল রুমের সাথে সব কমিউনিকেশন কেটে যায়। আর সবচেয়ে উইয়ার্ড ব্যাপারটা হলো, ট্রেনের ইলেকট্রিক্যাল প্যানেলের ভেতর দিয়ে আস্ত গাছের ডালপালা গজাতে শুরু করে। এরপর ট্রেনটা যখন আরেকটা টানেলে ঢোকে, সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আরও একটা বগি মেন ট্রেন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এগুলো কিন্তু কোনো টেকনিক্যাল গ্লিচ বা যান্ত্রিক ত্রুটি ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর প্রতিশোধের শুরু। এই অদৃশ্য অ্যান্টিটি শুধু যে যাত্রীদের মারছিল তা কিন্তু নয়, তাদের শরীরগুলোকে চরমভাবে বিকৃত করে দিচ্ছিল। ব্যাপারটা এমন ছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। ফটোগ্রাফার আদম যখন তার ক্যামেরায় ওই আত্মাটার ছবি তোলার ট্রাই করে, তখন একটা হাড় হিম করা ঘটনা ঘটে। আদমের মুখটা মানুষের চামড়া থেকে চেঞ্জ হয়ে সরাসরি গাছের শেকড়ে পরিণত হতে শুরু করে, আর সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। অন্যান্য শিকারদের শরীর ফেটে পাথর বেরিয়ে আসতে থাকে। এটা কিন্তু কোনো নর্মাল ডেথ ছিল না, এটা ছিল প্রকৃতিকে ধ্বংস করার একটা বীভৎস ফিজিক্যাল পানিশমেন্ট। এত সব ভয়ঙ্কর কাণ্ড ঘটার পরও একটা মানুষ তার লোভের কারণে কতটা অন্ধ হতে পারে, বারা হলো তার পারফেক্ট এক্সাম্পল। যখন এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে অতি প্রাকৃতিক কিছু ঘটছে, বারা তখনও সেটা মানতে নারাজ। সিসিটিভি ফুটেজে যখন সেই ভয়ঙ্কর এন্টিটিকে পরিষ্কার দেখা যায়, বারা জাস্ট নিজের ব্যবসার কথা ভেবে সেই ফুটেজ ডিলিট করে দেয়। ট্রেন থামানোর কোনো চেষ্টাই সে করে না, উল্টে সে সব দোষ চাপিয়ে দেয় পূর্ণমার ঘাড়ে। সে দাবি করে যে পূর্ণমা আসলে একজন চোর, আর চুরি করার জন্যই নাকি এই নাটক সাজানো হচ্ছে। নিজের লাভের জন্য লোকটা বাকি সবার জীবনকেও খাদের কিনারায় ঠেলে দিল।
আর বারার এই পাগলামির কারণেই শুরু হয় চূড়ান্ত একটা সার্ভাইভাল ফাইট। টানেলের ভেতর সে আত্মাটা যাত্রীদের ওপর একদম পাশবিক হামলা শুরু করে দেয়। কারোর পেট ফেটে নাড়িভুড়ি বেরিয়ে আসছে, কারোর শরীর আস্ত ব্লাস্ট হয়ে যাচ্ছে। বাঁচার জন্য যাত্রীরা যখন সামনের বগির দিকে ছুটে যায়, বারা তখন তাদের বাইরে লক করে দিয়ে ড্রাইভারকে স্পিড আরও বাড়াতে অর্ডার দেয়। কিন্তু কন্ডাক্টর তখন নিজের জীবনের মায়া না করে দরজার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তার এই সাহসিকতার জন্যই ড্রাইভার শেষমেশ ট্রেন থামাতে পারে ঠিকই, কিন্তু ধস্তাধস্তির মধ্যে তখন ট্রেন থেকে ছিটকে পড়ে মারা যায়। বারার এই অমানসিক লোভের চরম মূল্যটা এভাবেই তাকনকে নিজের জীবন দিয়ে চোকাতে হলো। অবশেষে সেই মোমেন্টটা চলে আসে। ট্রেনটা যখন থেমে যায়, আত্মাটি তখন এক মহিলার শরীরের ভেতর ভর করে সরাসরি কথা বলে ওঠে। সে বারাকে উদ্দেশ্য করে একদম ক্লিয়ারলি বলে, তোমাদের মতো মানুষেরা শুধুমাত্র এক টুকরো জমির জন্য একে অপরকে খুন করে। কোনো অল্টারনেটিভ ওয়ে না খুঁজে বারা যেভাবে নির্মমভাবে জঙ্গল ধ্বংস করেছে, এখন তার সেই চড়া মূল্য দেওয়ার সময় চলে এসেছে। আর এই কথা বলার সাথে সাথেই আত্মাটি বারাকে চরম শাস্তি দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেয়। প্রকৃতির ওপর মানুষের যে নির্মমতা, তারই একটা ভয়ঙ্কর জাস্টিস আমরা এই সিনটায় দেখতে পাই। ট্রেন তো থেমে গেল, কিন্তু এরপর কি? বাঁচার জন্য আতঙ্কিত যাত্রীরা বগি থেকে নেমে ওই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের দিকে ছুটতে থাকে। কিন্তু এই জঙ্গল তো আর 10টা সাধারণ জঙ্গলের মতো নয়। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই অন্ধকার জঙ্গলে আসলে কি অপেক্ষা করছে তাদের জন্য? প্রাণ ভয়ে তারা যখন জঙ্গলের আরও গভীরে ঢোকে, তখন তারা বুঝতে পারে যে চারপাশের গাছপালা, মাটি, লতাপাতা সবকিছু যেন জীবন্ত, আর সেগুলো তাদের উপর মারাত্মক ক্ষুব্ধ। এটা আসলে পালানোর কোনো রাস্তাই ছিল না, এটা ছিল খোদ প্রকৃতির তৈরি করা একটা জ্যান্ত মৃত্যুর ফাঁদ। আর এই ফাঁদের চূড়ান্ত পরিণতি ছিল একেবারে শিউরে ওঠার মতো। সাধারণ যাত্রীদের জ্যান্ত অবস্থাতেই লতা পাতা দিয়ে সরাসরি মাটির নিচে টেনে নেওয়া হয়। পূর্ণমার চোখের সামনেই তার আদরের বোন কেমকে গাছের শেকড় শক্ত করে পেঁচিয়ে ধরে, আর চোখের পলকে কেম একটা জীবন্ত গাছে পরিণত হয়ে যায়। কিন্তু সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপারটা ঘটে পূর্ণমার সাথে। গাছের শেকড় তাকেও চারপাশ থেকে আষ্টেপৃষ্ঠে ধরে ফেলেছিল, কিন্তু হঠাৎ করেই শেকড়গুলো তাকে আলতো করে ছেড়ে দেয়। শুধু তাই নয়, পূর্ণমার মুখের সমস্ত ক্ষত একদম ম্যাজিকের মতো সেরে যায়। আত্মাটি তাকে বিন্দুমাত্র ক্ষতি না করে অদ্ভুতভাবে রেহাই দিয়ে চলে যায়। কিন্তু কেন? এই কেন এর উত্তর আমরা পাই মুভির ঠিক 6 মাস পরের একটা দৃশ্যে। পূর্ণমা যখন রমেফের সাথে দেখা করতে যায়, তখন সে এই আত্মার পেছনের আসল মোটিভটা ক্লিয়ার করে। সে জানায় যে এই আত্মাটি মূলত ছিল ওই জঙ্গলের এক প্রাচীন রক্ষক বা গার্ডিয়ান। যেহেতু বারা জঙ্গল পুড়িয়ে রেল লাইন বানিয়েছিল, তাই আত্মাটি শুধু বারাকেই নয়, যাত্রীদেরও শেষ করে দেয়। এর পেছনের লজিকটা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে। আত্মাটির মূল উদ্দেশ্য ছিল মানুষদের শরীর থেকে পুষ্টি নিয়ে সেই ধ্বংস হওয়া জঙ্গলটিকে আবারও বাঁচিয়ে তোলা। হ্যাঁ, ব্যাপারটা ঠিক এমনই। সে মানুষের শরীরকে মাটির নিচে অর্গ্যানিক সার হিসেবে ইউজ করছিল, যাতে বনভূমি আবার ফিরে আসে আর কেউ কখনো সেখানে রাস্তা বানানোর সাহস না পায়। প্রকৃতির চরম পরিহাসটা আসলে ঠিক এখানেই লুকিয়েছিল। ওই যে একদম শুরুর দিকের একটা গোপন তথ্যের কথা বলেছিলাম, মনে আছে? সুস্থ আর স্বাস্থ্যবান মানুষগুলোকে আত্মাটি সার হিসেবে ব্যবহার করেছিল, কারণ তাদের শরীরে মাটির জন্য পর্যাপ্ত পুষ্টি ছিল। কিন্তু পূর্ণমাকে সে ছেড়ে দেয়, কারণ পূর্ণমার শরীর ছিল ক্যান্সারের একদম লাস্ট স্টেজে, বলতে গেলে মৃতপ্রায়। এই রুগ্ন অসুস্থ শরীর থেকে মাটি কোনো পুষ্টিই পাবে না, তাই জঙ্গলের কাছে তার কোনো দরকারই ছিল না। পূর্ণমা কিন্তু তার কোনো শারীরিক বা মানসিক শক্তির জন্য বাঁচেনি, বরং তার এই আসন্ন মৃত্যুই তাকে ওই ভয়ঙ্কর রাতে অদ্ভুতভাবে বাঁচিয়ে দিয়েছিল। কি আইরনিক, তাই না? মুভিটা শেষ হয়ে গেলেও এর মেসেজটা কিন্তু আমাদের অনেক গভীরে গিয়ে হিট করে। শেষে খুব দারুণ একটা চিন্তার খোরাক দেওয়া হয়েছে। প্রকৃতি হয়তো তার হারানো বাস্তব জগৎকে এইভাবেই ভয়ঙ্কর উপায়ে ফিরে পেয়েছে,